আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছে মোহাম্মদ আবু তালেব। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় অন্তত ৮ জায়গায় গির্জা ও হোটেলে বোমা হামলায় নিহত হয়েছে ২০৭ জন। ৯৩তম জন্মদিনে উইন্ডসর ক্যাসেলে ইস্টার সার্ভিসে যোগ দিয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। এবং বাংলাদেশে ২৪ ঘন্টায় উপহার পাঠানোর সুযোগ সৃষ্টি করেছে themallbedi.com। লন্ডনে সংবাদ সম্মেলন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইস্টার সানডের বিশেষ দিনে শ্রীলঙ্কায় অন্তত ৮ জায়গায় গির্জা ও হোটেলে বোমা হামলায় নিহত হয়েছে ২০৭ জন, যাদের মধ্যে ৫ জন ব্রিটিশ নাগরিক রয়েছে। রোববার সকাল থেকে দুপুরের মধ্যে ২ দফায় এসব হামলার ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের পর গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় এই হামলার ঘটনায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে দেশটির সরকার। পাশাপাশি সোম ও মঙ্গলবার ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। বিস্তারিত দেখুন রিপোর্টে। শ্রীলঙ্কায় রোববার সকাল ৮:৩০ থেকে ৯:৫টার মধ্যে ইস্টার সানডের প্রার্থনা চলাকালে কলম্বোর কোচ্চি হিকাদে এলাকার সেন্ট অ্যান্থনি চার্চ, কাটুয়া পিতিয়ার সেন্ট সেভেস্টিয়ানের চার্চ এবং বাত্তিকালোয়ার জিয়ন গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। কাছাকাছি সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে রাজধানী কলম্বোর সাংগ্রিলা, সিনামন গ্র্যান্ড এবং কিংসবুরি হোটেলেও। হোটেলগুলোয় বিদেশি পর্যটকের ভিড়ও ছিল। এছাড়া সিনামন গ্র্যান্ড হোটেলটির অবস্থান প্রধানমন্ত্রী দপ্তরের খুব কাছে। এরপর দুপুরে রাজধানীর চিড়িয়াখানার কাছে দেহিওয়ালা হোটেলে ৭ম বিস্ফোরণ এবং দেমাটা গোদা এলাকায় ৮ম বিস্ফোরণটি ঘটে। এভাবে ৮ দফা বিস্ফোরণ ও হামলার ঘটনায় পুলিশ সহ ২ শতাধিক মানুষ নিহত এবং ৪ শতাধিক মানুষ আহত হয়। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল ও ডাচের নাগরিক রয়েছেন, আর আহতদের মধ্যে রয়েছে জাপান ও ব্রিটেনের নাগরিক। হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে, এমনটা জানিয়েছে দ্য গার্ডিয়ান। এছাড়া গণমাধ্যমে কথা বলেছেন শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা। হামলার পর কলম্বোয় কারফিউ জারি করা হয়েছে। এছাড়া জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী দিনেন্দু রুয়ান উইজেওয়ার্দেনে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। আর প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন, এই হামলা শ্রীলঙ্কার গৃহযুদ্ধ অবসানের পর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এদিকে হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি, যদিও এই হামলার ১০ দিন আগেই সতর্ক বার্তা দিয়েছিলেন শ্রীলঙ্কা পুলিশের প্রধান পজুথু জয়াসুন্দরা। আর এমনটা বলছে এএফপি। শ্রীলঙ্কার পুলিশ প্রধান ১১ এপ্রিল দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে ওই সতর্কবার্তা পাঠিয়েছিলেন। বিদেশি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ওই সতর্কবার্তায় বলা হয়, উগ্রপন্থী মুসলিম গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাত এনটিজে শ্রীলঙ্কার প্রধান গির্জাগুলোয় আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে। পাশাপাশি কলম্বোয় ভারতীয় হাই কমিশনেও হামলার পরিকল্পনার কথা জানানো হয়। এছাড়া হামলার ঘটনায় নিন্দা ও হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে। আর উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। শোক প্রকাশ করেছে কিছুদিন আগে সন্ত্রাসী হামলার শিকার নিউজিল্যান্ড। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ব্রিটেনের রানী কুইন এলিজাবেথের ৯৩তম জন্মবার্ষিকীর দিনে উইন্ডসর ক্যাসেলে ইস্টার সার্ভিসে যোগ দিয়েছিলেন আজ। এ সময় সেখানে থাকা হাজারো মানুষ রানীকে ফুলের শুভেচ্ছা জানায় এবং শুভ জন্মদিন গান গেয়ে তাকে বরণ করে নেয়। ইস্টার সানডের সার্ভিসে রানী এলিজাবেথের সাথে ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ ছাড়াও তার পরিবারের অনেক সদস্যরা উপস্থিত ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এই অনুষ্ঠানে ডিউক অব এডিনবরা ও ডাচেস অব সাসেক্স উপস্থিত হতে পারেনি। জন্মদিন উপলক্ষে প্রিন্স হ্যারি এবং মেগান ইনস্টাগ্রামে রানীকে অভিনন্দন জানিয়ে একটি যৌথ জন্মদিন শুভেচ্ছা পোস্ট করেন। এদিকে ইস্টারের এক বার্তাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, সকলের শান্তিপূর্ণভাবে ধর্ম পালনে যুক্তরাজ্য প্রত্যেকের অধিকারের জন্য এক হওয়া প্রয়োজন।
বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার মুফতি ইসমাইল ম্যাঙ্ক শুক্রবার যুক্তরাজ্যের নর্দাম্পটন আল জামায়াতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদ পরিদর্শন করেছেন। হাজারো নারী পুরুষের উপস্থিতিতে এই সময় তিনি জীবন গঠনমূলক এক গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। নর্দাম্পটন থেকে এই নিয়ে একটি রিপোর্ট পাঠিয়েছেন সহকর্মী এম.এ. ফাত্তাহ চৌধুরী ফয়সল। We end up marrying a person and we have no respect for each other. We are struggling and suffering because we've lost track. The Prophet ﷺ says, the best of you are the best to your wives, to your husbands, to your family members. We are the worst to our family members. I promise you, that's why we're struggling as an ummah. পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস এবং পারিবারিক শ্রদ্ধাবোধ না থাকার কারণেই মুসলিম উম্মাহ আজ অবহেলিত। উত্তম ব্যবহারের মাধ্যমেই মুসলমানদের নৈতিক মান উন্নত করা সম্ভব। শুক্রবার বাদ মাগরিব যুক্তরাজ্যের নর্দাম্পটন আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ জামে মসজিদ পরিদর্শনকালে হাজারো মুসল্লিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বয়ানে এসব কথা বলেন বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ মুফতি ইসমাইল ম্যাঙ্ক। May Allah grant all of us goodness in our children, and those who don't have children, may Allah bless you with children. Say Ameen. Ameen. Even if you're not married, you still have to say Ameen. The reason is, if you're not married and you say Ameen to children, it means Allah needs to first give you a spouse. So it's an all-inclusive dua. মাওলানা শাহিনুর রহমানের সহযোগিতায় এবং মসজিদ কমিটির সার্বিক তত্ত্বাবধানে মুফতি ম্যাঙ্কের নর্দাম্পটন আগমন উপলক্ষে ওই দিন তাৎক্ষণিকভাবে এই মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশি, সোমালিয়ান, পাকিস্তানি, এরাবিয়ান সহ নর্দাম্পটনে বসবাসকারী প্রায় সব মুসলিম কমিউনিটির নারী পুরুষের উপস্থিতিতে লুকারণ্য হয়ে যায় মসজিদ। মসজিদের প্রতিটি তলা ছিল কানায় কানায় পূর্ণ। স্থান সংকুলান না হওয়ার বিষয়টি উপলব্ধি করতে পেরে বায়ানের এক পর্যায়ে মসজিদের চলমান এক্সটেনশন প্রজেক্টে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান তিনি। And inshallah, tonight we'll donate so much to this masjid that their extension that they're planning outside there will be made easy. Ameen. Ameen. Such that the next time we come here, we'll have space still at the back. MashaAllah, tabarakallah. I see the brothers standing and nodding. তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিশ্ববরেণ্য এই ইসলামিক স্কলার আবারও আসবেন সবাইকে জীবন গঠনমূলক আবেগময়ী বক্তব্য শোনাতে, এমনটাই প্রত্যাশা সবার। এম.এ. ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি, ইউরোপ, নর্থাম্পটন। ইউরোপ আমেরিকা থেকে প্রিয়জনকে মাত্র 24 ঘন্টায় উপহার পাঠানোর সুযোগ সৃষ্টি করেছে themolbidi.com। অনলাইন ফ্যাশন অ্যাক্সেসরিজের এই প্রতিষ্ঠান বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশ অনলাইনে এই সেবা দিয়ে আসছিল। মূলত বিশ্বের খ্যাতিমান ব্র্যান্ডের পণ্য ক্রয় করে দেশেই অনলাইনে বিক্রি ও হোম সার্ভিস দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। বর্তমানে এর পরিধি বৃদ্ধির কথা চিন্তা করে ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের জন্য এই সুযোগ সৃষ্টি করা হয়েছে। গত 19 এপ্রিল লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান প্রতিষ্ঠানের কর্ণধার শামীম ইব্রাহিম সরকার। তিনি জানান, বাংলাদেশে 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিশ্বমানের পণ্য ক্রেতাদের কাছে ডেলিভারি দেওয়া হবে। পণ্যের গুণগত মান ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া তিনি আশাবাদী যে গত 5 বছর যাবৎ মলবিডি গ্রাহকদের আস্থা ধরে রাখতে পেরেছে। আগামীতেও বাংলাদেশিদের মাঝে এই আস্থা অটুট থাকে। আমাদের এখন যেটা আমরা করতেছি সেটা হলো যে এটা গ্লোবালি লঞ্চ করতেছি। তো আপনারা যারা দেশের বাইরে আছেন, আপনারা যদি দেশে প্রিয়জনকে কিছু পাঠাতে চান, ঢাকার ভিতরে আমরা 24 আওয়ার্সের মধ্যে পৌঁছে দিতে পারবো এবং ঢাকার বাইরে 48 থেকে 72 আওয়ার্সের মধ্যে আমরা পৌঁছে দিব। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসাবে পালন করে। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাতটি লাইলাতুল বরাত হিসাবে পরিচিত। এই পবিত্র রজনীতে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানের সাথে সাথে যুক্তরাজ্যের মুসলমানেরাও মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত অতিবাহিত করেন। এ উপলক্ষে ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদের বাদ আসর থেকে রাতব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, হামদ নাত, ওয়াজ মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত। সারা রাত মসজিদ খোলা ছিল মানুষের জন্য সেহরির ব্যবস্থা। মসজিদে উপস্থিত শত শত মুসল্লিদের জন্য মসজিদের পক্ষ থেকে সেহরির ব্যবস্থা রাখা হয়। এছাড়াও এশার ও ফজরের নামাজের পর মুসলিম উম্মাদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট আলহাজ সাজ্জাদ মিয়া, জেনারেল সেক্রেটারি হেলাল উদ্দিন আলী, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মুর্তজা আলী। আরও উপস্থিত ছিলেন মতিউর রহমান, নুরুল হক লালা মিয়া, ইলাস মিয়া, আলহাজ নুরুদ্দিন সহ স্থানীয় মুসল্লিরা।
যুক্তরাজ্যের বাংলা মিডিয়া কর্মীদের নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে বাংলা মিডিয়া কাপ। গত বছরের সফলতার পর এবার আরও বেশি সংখ্যক দলের অংশগ্রহণ করা আশা করছে এই টুর্নামেন্টের মূল আয়োজক ক্যানারি ওয়ার্ফ গ্রুপ। আগামী 29 জুন ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এতে বিভিন্ন মিডিয়া হাউসগুলি তাদের নিজস্ব সংবাদকর্মী অথবা অন্যান্য বাংলা মিডিয়া কর্মকর্তাদের নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে 19 এপ্রিল শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আয়োজক কমিটির সদস্য মুস্তাক বাবুলের পরিচালনায় এবারের টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে স্বাগত বক্তব্য রাখেন আয়োজকদের মধ্যে অন্যতম ক্যানারি ওয়ার্ফ গ্রুপের অ্যাসোসিয়েট ডিরেক্টর জাকির খান। তিনি সাংবাদিকদেরকে জানান, জুন মাসের 29 তারিখ শনিবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দল নিবন্ধনের শেষ তারিখ মে মাসের 15 তারিখ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি এমাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, স্পন্সরদের থেকে মুনির আহমেদ, নাজিম উদ্দিন, শফিউল আলম রোকন, আবু সুফিয়ান, নাহিদ নেওয়াজ রানা এবং মুহিব চৌধুরী সহ আরও অনেকে। T10 মিডিয়া কাপ আয়োজন করতে পারছি। আমরা এর অংশীদার হতে পেরে খুবই আনন্দিত এবং আমরা আশা করি এর মধ্য দিয়ে আমাদের সাংবাদিকদের মধ্যে, মিডিয়াতে যারা আছেন মিডিয়া কর্মীদের মধ্যে শুধু খেলাধুলাই হবে না, আমাদের মধ্যে এর মধ্য দিয়ে একটি সম্প্রীতি গড়ে উঠবে। This year we're expecting at least 12 teams, minimum 12 teams, and it's open to the whole press and media of UK. So inshallah, আশা করলাম then with this partnership, a unique partnership between the Press Club and London Canary Wharf Group, I believe this will be a great tournament. সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। আজ রোববার মাল্টা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো। মাল্টা থেকে আমাদের সহকর্মী মনিরুজ্জামান মনিরের রিপোর্ট। মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক পথ চলা শুরু করেছে। আজ রোববার মাল্টা গিজিরা শহরের একটি কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে যোগ দিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ইতিমধ্যে মাল্টা অবস্থান করছেন। মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাবে বলে তারা মন্তব্য করেন। এখানকার মাল্টা আওয়ামী লীগ যেটা এখন আজকে আনুষ্ঠানিকভাবে গঠিত হতে যাচ্ছে, তারা যথেষ্ট অবদান রাখবে, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে। এই প্রত্যাশা নিয়েই আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। আমরা আজকে নতুনভাবে এখানে একটি শাখা কমিটি গঠনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব সবাই। এই মালটা আমরা যে কমিটি করে দিব এবং সেই কমিটি আগামী দিনের বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের জন্য, সোনার বাংলা গড়ার জন্য, আওয়ামী লীগের সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য একাত্মতা ঘোষণা করবে। মাল্টা আওয়ামী লীগের সম্মেলনের সাফল্য কামনা করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সহসভাপতি জাহাঙ্গীর ফরাজি। এই সম্মেলনের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্বর দিবেন, সেখানে আমরা তাদের পাশে থেকে সঠিক নেতৃত্বর জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব। মাল্টা আওয়ামী লীগের কমিটি হওয়ার পরে সর্ব ইউরোপ আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা থাকবে। মাল্টা প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সম্মেলনের মাধ্যমে শক্তিশালী আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে এবং দেশের মানুষের জন্য কাজ করতে সক্ষম হবে। বাংলাদেশ আওয়ামী লীগ মাল্টা শাখার যে কমিটি হবে, এই কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে অগ্রযাত্রা ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করতে পারবে বলে আমি আশা করি। গিজিরা মাল্টা থেকে মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ডে পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়েছে। মাদকমুক্ত জীবন গঠন এবং পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল ও বিনয়ী হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ওলামায়ে কেরামগণ। বিস্তারিত থাকছে আমাদের ব্রাডফোর্ড সহকর্মী শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে। যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমগ্র ব্রিটেনের ন্যায় ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদতের মধ্য দিয়ে পালন করেন পবিত্র লাইলাতুল বরাত। মা, বাবা, আত্মীয় স্বজন সহ প্রিয়জনদের কবর জিয়ারত, নফল ইবাদত ও সিয়াম সাধনার মধ্য দিয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নৈকট্য, সান্নিধ্য, ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তি লাভের আশায় দিনরাত ইবাদতে মগ্ন থাকার মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতে ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলমানগণ। ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, জিকির ও ব্যক্তিগত নফল ইবাদত ও দোয়া প্রার্থনার ব্যবস্থা ছিল মসজিদগুলোতে।
বিশেষ এই রাতে মহান আল্লাহর নিকট গুনাহ মাফের জন্য প্রার্থনার মধ্য দিয়ে নিদ্রাহীন থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। লাইলাতুল বারাতের ফজিলত সম্বন্ধে ব্রাডফোর্ডের বায়তুল আমান জামে মসজিদের খতিব মৌলানা আব্দুল মতিন জানান, লাইলাতুল বারাত যেটা আমরা অন্য ভাষায় ব্যবহার করে থাকি, লাইলাতুন নিসফে মিন শাবান, অতি গুরুত্বপূর্ণ রাত্রি, মাহফির রাত্রি, নাজাতর রাত্রি, মাগফিরাতের রাত্রি। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই রাত্রে ফজিলত আমরা দান করতা, আর আমরা জমিয়ে মুর্দেগান ওগুলোর মাফ করে দেউকা। পরে বিশেষ মুনাজাতের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি, ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তি কামনা সহ সমগ্র বিশ্বে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ পাকের নিকট প্রার্থনা করা হয়। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, এনটিভি। এদিকে শনিবার খেলাফত মজলিস প্যারিস মহানগর শাখার উদ্যোগে প্যারিসের ক্যাথসীমায় সোনার বাংলা রেস্টুরেন্টে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এম কাউসার উদ্দিন। হাফিজ আমিন উদ্দিনের পরিচালনায় সবাই প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ড থেকে আগত খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি হজরত মাওলানা নোফাইস আহমদ বরকতপুরি। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসে কাজের শত ব্যস্ততার মধ্যেও সকলে যেভাবে ইসলামের খেদমত করতেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসী দিনের প্রচারের লক্ষ্যে দল মতের ঊর্ধ্বে থেকে সমাজ পরিবর্তনের লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রোমে বাংলাদেশ দূতাবাস ও ইতালি আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির জানান, দূতাবাসের আয়োজনে আলোচনা সভায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবান শিকদার তার বক্তব্যে দেশের অন্যান্য জাতীয় দিবসের মতো মুজিবনগর দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করতে এবং বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে বিশ্ব জনমতকে সংগঠিত করতে ভূমিকা রেখেছে। তিনি জাতির পিতা স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সকল প্রবাসী বাংলাদেশের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও ইতালি আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ, ইতালি যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল মুক্তিযুদ্ধে এবং স্বাধীন দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগর সরকারের ভূমিকা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। তথ্য প্রযুক্তি বিকাশের জন্য বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, অচিরেই বাংলাদেশের প্রধান অর্থকরী খাত হবে তথ্য প্রযুক্তি। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চতুর্থ বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিপিও খাতে কল সেন্টার, ডাটা এন্ট্রি, সফটওয়্যার টেস্টিং, ওয়েব ডিজাইন সহ নানা কাজে কর্মরত আছে দেশের 50,000-এর মতো মানুষ। তাই এই খাতকে এগিয়ে নিতে এবং বিদেশি বাজার তৈরি করতে আয়োজন করা হয় বিপিও সামিট 2019। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জানান, ডিজিটাল বাংলাদেশের চলমান ধারা অব্যাহত থাকলে 2021 সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় উল্লেখ করে তিনি আরও নতুন নতুন উদ্ভাবনে তথ্য প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। My message to our BPO industry is find your own niches, find your own innovations, find new technologies. Don't imitate, innovate. And I'm especially proud to see the young men and women that are now employed in our BPO sector. This is something you had never seen before in Bangladesh. It's really, really exciting to see these smart youths who have made their own lives, who have a bright future. আগামী 2 বছরের মধ্যে বিপিও খাত থেকে বাংলাদেশ $1 বিলিয়ন আয় করবে জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী দেশের ব্যাংক, বিমা সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে এই খাতে যুক্ত হওয়ার আহ্বান জানান। অভ্যন্তরীণ ক্ষেত্রে যাদের এই বিপিওর সুযোগ সুবিধা নেওয়া সম্ভব
তারা কিন্তু এখনো তেমনভাবে এগিয়ে আসেনি। আপনার সেবাটিকে ডিজিটাল করে আমাদের বিপিও খাত থেকেই সেই সেবাটি গ্রহণ করুন, তাহলে দেখতে পারবেন আপনি নিজে যেমনি সাশ্রয় করতে পারছেন, তেমনি বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন। ট্রান্সফর্মিং সার্ভিস টু ডিজিটাল শিরোনামে চতুর্থবারের মতো আয়োজিত 2 দিনব্যাপী এই বিপিও সামিটে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত সহ 40টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন, যেখানে রয়েছে 8টি সেমিনার, 3টি গোলটেবিল আলোচনা সহ নানা আয়োজন। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সুনামগঞ্জে হাওর জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। হাওরে সকল কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতে ও উৎসবের আমেজ ছড়িয়ে দিতে একযোগে সব উপজেলার ধান কাটা উৎসব শুরু হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জের বিশম্বপুর উপজেলার খরচার হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। পরে বিশম্বপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জেলা কৃষি বিভাগের উপপরিচালক বশির আহমদ সরকার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভালো, যদি আরও 20 থেকে 25 দিন সময় পাওয়া যায় তাহলে কৃষকেরা তাদের ধান নির্বিঘ্নে গোলায় তুলতে পারবেন। কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতেই জেলা জুড়ে এই উৎসবের আয়োজন। সুনামগঞ্জে এবার 2,24,440 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,75,000 মেট্রিক টন। হবিগঞ্জে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা পুলিশ। রবিবার সকালে সদর থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হানুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ প্রমুখ। পথসভায় পুলিশ সুপার যানবাহন চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানান। অপরদিকে পথচারীরা যেন রাস্তার ওপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে পথ না চলার পরামর্শ দেন। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় অন্তত 8 জায়গায় গির্জা ও হোটেলে বোমা হামলায় নিহত হয়েছে 207 জন। 93তম জন্মদিনে উইন্ডসর ক্যাসেলে ইস্টার সার্ভিসে যোগ দিয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। এবং বাংলাদেশে 24 ঘন্টায় উপহার পাঠানোর সুযোগ সৃষ্টি করেছে themallbedi.com। লন্ডনে সংবাদ সম্মেলন। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।